দ্বিপদী বিভিন্ন অঙ্ক নিয়ে আলোচনা করছি, বিভিন্ন কনসেপ্ট নিয়ে আলোচনা করছি। তো আমরা এখন কিছু বিভিন্ন ধরনের অঙ্ক দেখব, যে প্রত্যেকটা অঙ্কে কিছু কিছু করে কনসেপ্ট আছে এবং আগের কনসেপ্টগুলোই কিন্তু একটু ভালো মতো ব্যবহার করা, আর বেশি কিছু নয়। এবং এই অঙ্কগুলি দেখা গেছে যে বিভিন্ন সময় ভার্সিটিগুলিতে আসতেছে এবং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলিতে আসতেছে। তো এই অঙ্কগুলো একটু দেখার চেষ্টা করি। তার মধ্যে প্রথমে একটা অঙ্ক দিয়েছে, খুবই সিম্পল একটা অঙ্ক। দেখো 1+x⁴ এর বিস্তৃতিতে x স্কোয়ার এবং x কিউবের সহগ সমান্তর ধারায় থাকলে n এর মান বের করো। তো খেয়াল করে দেখো, সমান্তর ধারার কনসেপ্টটা আমাদের বুঝতে হবে এই অঙ্কে। যে সমান্তর ধারার যদি কনসেপ্ট আমরা না বুঝি তাহলে অঙ্কগুলো আসলে করতে পারা যাবে না। তো দেখো, এর বিস্তৃতিটা আমরা আগে খেয়াল করার চেষ্টা করি। 1+x⁴n এর বিস্তৃতি করলে কি আসবে? প্রথমটা জানি আমরা 1, তারপরে হচ্ছে nc1x, nc2x², nc3s³ এইভাবে চলতে থাকবে কতদূর পর্যন্ত? আমরা যেহেতু n ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে x⁴n পর্যন্ত যাবে। তো তোমাকে বলেছে যে এই x² এবং s³ এর সহগ সমান্তর ধারা গঠন করছে। তো এই যে কনসেপ্টটা একটু জাস্ট এক্সট্রা ভাবে তোমাকে একটু জেনে রাখা লাগতেছে। দেখো, সমান্তর ধারায় থাকলে ব্যাপারটা কিরকম হয় দেখো। ধরো 1, 3, 5, 7, 9 এরকম একটা সংখ্যা আছে। এটা আমরা দেখছি যে এটা ধারাটা সমান্তর ধারায় আছে, কারণ 2 2 2 2 করে পার্থক্য। খেয়াল করো, যে কোনো এই দুইটার যোগফলের 2 ভাগ করলে দেখো এই জিনিসটা পাওয়া যায়। মানে এটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটা পাওয়া যাবে, আবার এটা যোগ করলে 2 দিয়ে ভাগ করলে মাঝখানেরটা পাওয়া যাবে। তাহলে আমরা খেয়াল রাখবো সমান্তর ধারা এই ধর্মটা মেনটেন করে চলে, অথবা এই দুইটার পার্থক্য সমান, এই ধারাটা মেনটেন করে চলে। তাহলে খেয়াল করো, তাহলে আমরা বলতে পারি যে এই দুইটার যোগফল ভাগ 2 ইকুয়াল টু এই জিনিসটা। দ্যাট মিনস অতএব আমরা সমান্তর ধারায় যেহেতু চলছে, nc1 প্লাস nc3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে nc2। আমরা সমান্তর ধারায় যেহেতু সেহেতু এই কথাটি বলতে পারি। তাহলে খেয়াল করে দেখো, আমরা এটাকে কি লিখতে পারি? আমরা লিখতে পারি এটাকে nc1 মানে হচ্ছে n, আর nc3 মানে হচ্ছে n ইন্টু n-1 n-2 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 3, দ্যাট মিনস 6 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু nc2। nc2 মানে কত? n ইন্টু n-1 বাই ফ্যাক্টোরিয়াল 2 মানে হচ্ছে শুধু 2। তাহলে এটা একবারে কেটে দেওয়া যায় এইভাবে। তাহলে আমরা লিখতে পারি কি? আমরা লিখতে পারি এখান থেকে, দেখো প্রত্যেকটা n কমন নিয়ে আউট করে দেওয়া যায়, তাহলে আবার 6 এখানে গুণ করে দেওয়া যায়। তাহলে আমরা পাচ্ছি 6 প্লাস n-1 ইন্টু n-2 ডিভাইডেড বাই 6 ইকুয়াল টু n-1। খেয়াল করে দেখো, তাহলে আমরা এখানে পাচ্ছি কি? 6 প্লাস n² মাইনাস 3n প্লাস 2 ইকুয়াল টু 6n মাইনাস 6। তাহলে আমরা এক জায়গায় যদি এক পাশে করি, n² মাইনাস 9n প্লাস 14 ইকুয়াল টু 0। তার মানে আমি n² মাইনাস যদি মিল টার্ম ফ্যাক্টর করি twice n প্লাস 14 ইকুয়াল টু 0। তার মানে আমরা পাচ্ছি n-7 এবং n-2 ইকুয়াল টু 0। তাহলে ফাইনালি আমরা পেলাম কত? n ইকুয়াল টু 7 অথবা 2। তাহলে খেয়াল করে দেখো, এখন আমি এই n এর মানটা আমরা পেয়ে গেলাম। এখানে কিন্তু একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে n এর মানটা কিন্তু 2 হওয়া সম্ভব না। এটা সম্ভব না। কেন 2 হওয়া সম্ভব না? কারণ n এর মান 2 মানে এখানে পদ আসবে 3টা। তাহলে 3টা যদি পদ আসতো তাহলে কিন্তু এই জিনিসটা থাকতোই না। ফলে আমরা খেয়াল রাখবো এখানে n এর মান 2 গ্রহণযোগ্য না। এখানে এই অঙ্কের জন্য n এর মান কত? n এর মান হচ্ছে 7। তাহলে দেখো, খুব সহজে একটা অঙ্ক, জাস্ট সিম্পল একটা কনসেপ্ট। এই কনসেপ্টগুলোর উপর বেস করে কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেন আসে। তো এগুলো আমরা খেয়াল রাখবো। তো আমরা আরেকটা অঙ্ক করি, আরেকটা নতুন ধরনের কনসেপ্ট শিখে ফেলি। মানে খুব কঠিন কিছু না। এইটা অঙ্কে দেখা গেছে বিভিন্ন সময় ভার্সিটিতে এসেছে, খুব সিম্পল একটা অঙ্ক। দেখো, তুমি কততম পদ এবং কততম পদ এগুলো তোমরা বের করতে পারো, এগুলি কোনো ব্যাপার না। যেমন এত এর বিস্তৃতিতে r+1 তম পদ, মানে কি? যে আমরা tr+1 বের করছি। আমরা tr+1 মানে আমরা জানি এর বিস্তৃতি r+1 তম পদ কত? ncr 1 টু দি পাওয়ার লেখার কিছু নেই, x টু দি পাওয়ার r। আর tr+3 কত? r+3 মানে আসলে r+1 প্লাস 2, এইভাবে চিন্তা করতে হবে সবসময়। আমরা সরি r+2 প্লাস 1, এখন r+1 তম পদ আকারে চিন্তা করতে হবে। তাহলে r+2 প্লাস 1, দ্যাট মিনস এখানে আসতেছে ncr+2, মানে এই 1টা এক সবসময় কম হয় আমরা জানি। তাহলে আমরা ওইভাবে লিখে ফেলবো।
তাহলে এক্স টু দি পাওয়ার হচ্ছে আর প্লাস টু। তাহলে বলেছে যে এততম পদ এবং এততম পদের সহগ সমান, দ্যাট মিনস এইটা এবং এইটা সমান। দ্যাট মিনস আমরা বলছি অতএব আমরা জানি এনসি আর এবং এনসি আর প্লাস টু সমান বলা আছে। তো খেয়াল করে দেখো এইটাকে আমরা আসলে কি লিখতে পারি, এইটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি। দেখো আমরা জানি যে ধরো এইভাবে বলো 10c3 এর মান কত, আমরা বলবো 10c3 যা মান 10 - 3 এরও মানটা সমান, মানে 10c7 এর মানও সমান, এটা আমরা জানি। দেখো তোমার প্রমাণের স্বার্থে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যাগুলি, তাহলে দেখো আমরা এটাকে আমরা কি লিখতে পারি, এনসি এন মাইনাস আরও লিখতে পারি, সেটাকে আমরা লিখতে পারি এনসি আর প্লাস টু। তাহলে এই জায়গা থেকে আমরা ওই জায়গাতে যাওয়ার জন্য খেয়াল করে দেখো আমরা যদি দেখো এই দুইটা যেহেতু সমান, তাহলে এটা যেহেতু সেম আছে, তার মানে এইটা এবং এইটা সেম হতে হবে, তার মানে এন মাইনাস আর ইকুয়াল টু লিখতে পারি আর প্লাস টু। তাহলে খেয়াল করে দেখো আমরা এইখান থেকে পেয়ে যাচ্ছি, দেখো ওইটা অনুসারে আমরা যদি সাজায় লিখি, দেখো আরটাকে এই পাশে নিয়ে গেলে টোয়াইস আর, আর এই টুটা এই পাশে আসলে এন মাইনাস টু, তাহলে আমরা প্রুফ লিখে ফেলতে পারি। তাহলে দেখো খুবই সিম্পল একটা অঙ্ক, এগুলি কিন্তু অঙ্ক বিভিন্ন সময় ভার্সিটিতে এসেছে। তাহলে আমরা এই কনসেপ্টগুলি, এই যে বিন্যাস সমাবেশের যে কনসেপ্টগুলো, এগুলো একটু ইউজ করার শেখার চেষ্টা করব। দেখো এই ধরনের আরেকটা অঙ্ক এসেছে বুয়েটে 2012-13 সালের দিকে, 3 নম্বর অঙ্কটি আমরা করে ফেলি। এখন আমরা আরেকটি অঙ্ক, 3 নম্বর আরেকটা অঙ্ক দিলাম। এই অঙ্কটা বুয়েটে 2008-9 সালে এসেছে 08 এবং 09-এ। তো দেখো অঙ্কগুলি কিন্তু খুব কঠিন আসে না, খুবই সিম্পল অঙ্ক, এবং এগুলির পদ নির্ণয় করা জানলেই তোমার আসলে এই অঙ্কগুলি করে ফেলতে পারতেছো। খুব দ্রুত করার চেষ্টা করবা, এগুলি যেন বারবার পদ নির্ণয় করা না লাগে, মানে টি আর প্লাস ওয়ান টি আর প্লাস টু এইভাবে না লেখা লাগে। তো আমরা ডিরেক্ট কিভাবে লিখবো, যে এর সহগ আর এর সহগটা ডিরেক্ট লেখার চেষ্টা করব, মানে জায়গা বাঁচানো প্লাস হচ্ছে যে তোমার অঙ্কগুলিও যেন ভুল না হয়। তাহলে আমরা দেখি যে দ্রুত কিভাবে করা যায়। সহগগুলি আমরা ডিরেক্ট লিখি, যে দেখো এর সহগ এততম পদের সহগ এবং এততম পদের সহগ সমান, তাহলে এখানে তো আর প্লাস ওয়ান ফরম্যাটেই দেওয়া আছে, আর এই জিনিসটাকে আমাকে কিভাবে চিন্তা করতে হচ্ছে, আর প্লাস ওয়ান প্লাস ওয়ান। তাহলে খেয়াল করো এত এর বিস্তৃতিতে এততম পদের সহগটা কত সেটা ডিরেক্ট লিখে ফেলছি। তাহলে 19c আর, আর প্লাস ওয়ান হলে এখানে আর এক করে কমে যাচ্ছে, আর এখানে এক্স এর ক্যালকুলেশনগুলি আমরা করব না, কারণ আমরা জানি এখানে বলা আছে সহগ সমূহের ক্ষেত্রে। তাহলে 2 টু দি পাওয়ার 19 মাইনাস আর, এবং আমরা বলতে পারি যে 3 টু দি পাওয়ার আর, এই সহগটা মানে আর প্লাস ওয়ানতম পদে এটা হচ্ছে সহগ, ইকুয়াল টু তোমাকে বলেছে এততম পদের সহগ। তাহলে এততম পদের সহগ যদি বের করতে, তাহলে এখানে আর প্লাস ওয়ান, আর এর জায়গাগুলিতে কি হয়ে যাবে, জাস্ট আর প্লাস ওয়ান হয়ে যাবে। তার মানে এখানে আমরা যদি লিখি 19c আর প্লাস ওয়ান 2 টু দি পাওয়ার 19 মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু আমরা 3 টু দি পাওয়ার লিখবো আর প্লাস ওয়ান। তাহলে এটা আমাদের সহগগুলি চলে আসলো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি দেখো এখানে দেখো 19c আর 2 টু দি পাওয়ার, দেখো 2 এর পাওয়ারগুলি কিভাবে আছে, এখানে আছে 18, এটা আসতেছে 2 টু দি পাওয়ার 19 মাইনাস আর, এবং এখানে আসতেছে 3 টু দি পাওয়ার আর, 19c আর প্লাস ওয়ান 2 টু দি পাওয়ার 18 মাইনাস আর, 3 টু দি পাওয়ার আর, 3 টু দি পাওয়ার 1। তাহলে খেয়াল করে দেখো এই জায়গায় এইটার এটা কেটে যাচ্ছে, এবং এইখানে 19c আর এর সাথে এখানে দেখো 2 টু দি পাওয়ার 1 একটা আলাদা করে নিলে এইটার এবং এইটা কেটে যাবে আমাদের। তাহলে এখানে একটা 2 থাকতেছে, ইকুয়াল টু আসতেছে 19c আর প্লাস 1 ইন্টু 3। তাহলে এইটাকে যদি আমরা এবার ভাঙিয়ে ফেলি, তাহলে আসে কি দেখো 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 19 ডিভাইডেড বাই 19 মাইনাস আর ইন্টু ফ্যাক্টোরিয়াল আর, আর এখানে আসতেছে কত 19 ফ্যাক্টোরিয়াল, এটা 3 ইন্টু ডিভাইডেড বাই 19 মাইনাস আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল আর প্লাস 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি কি দেখো যে এটা 19 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, আর এখানে দেখো এটা আসতেছে আর প্লাস 1, তাহলে পরের ফ্যাক্টোরিয়ালটা হচ্ছে আর, তাহলে আমরা আর ফ্যাক্টোরিয়াল কেটে দিতে পারতেছি, আর এটা 19 ফ্যাক্টোরিয়াল মাইনাস আর মানে 18 মাইনাস আর, তার মানে হচ্ছে 19 মাইনাস আরটা থেকে যাচ্ছে। তাহলে আমরা এখানে পাচ্ছি কত 2 ডিভাইডেড বাই, একবার লিখি আগে, 19 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু ইন্টু আর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু আমরা পাচ্ছি
3 ডিভাইডেড বাই 18 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে খেয়াল করে দেখো আমরা এটা কি লিখতে পারি, আমরা জানি যে এক ঘর পরে কি থাকে, এর চেয়ে এক ঘর ছোট থাকবে, মানে আমরা জানি 10 ফ্যাক্টোরিয়াল মানে আমরা কি লিখি 10 ইন্টু 9, মানে এর পরেরটা থেকে আগেরটা কত বেশি, এক বেশি, এভাবে তারপরেরটা থেকে কত বেশি, এক বেশি, তাহলে ফ্যাক্টোরিয়াল মানে এইভাবে যেতে থাকে। তাহলে এটাকে আমরা আবার লিখতে পারি কি 10 ইন্টু 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল। তাহলে একইভাবে যদি এই জিনিসগুলোকে চিন্তা করি তাহলে তোমার কিন্তু অঙ্ক শেষ। দেখো 2 ডিভাইডেড বাই, এইটাকে আমরা দেখো এইটার সাথে কাটতে চাইলে দেখো এইটার চেয়ে এইটা কিন্তু এক বড়, তার মানে এইটার থেকে এইটা যদি এক বড় হয় তাহলে এইটার পরের সংখ্যাটা কি এই জিনিসটা, তাহলে আমি লিখতে পারি কি 19 মাইনাস আর ইন্টু 18 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, আর এখানে লিখতে পারি যে 3 ইন্টু, দেখো 3 ইন্টু। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. 18 মাইনাস আর, এটা আমার তো কেটেই যাচ্ছে, আর প্লাস 1 ইন্টু আর ফ্যাক্টর, একটু ভেঙে লিখিয়ে দিলাম যেন তোমাদের কষ্ট না হয়। তাহলে খেয়াল করে দেখো আমরা এই জিনিসটা থেকে এই জিনিসটা বের করে ফেলতে পারলাম। তাহলে খেয়াল করো এর পরের সংখ্যাটি আমরা দেখো এটা আমাদের কেটে যায়, এবার খেয়াল করো এটা আমাদের কেটে যায়, তাহলে থাকতেছে 2 বাই 19 মাইনাস আর ইকুয়াল টু 3 বাই আর প্লাস 1 ইকুয়াল টু, তাহলে দেখো এটা গুণ করে দেই, তাহলে 3 ইন্টু 19 মানে 57 মাইনাস 3 আর ইকুয়াল টু 2 আর প্লাস 2, তাহলে আর গুলি এক পাশে নাও, তাহলে 5 আর ইকুয়াল টু 55 ইকুয়াল টু আর ইকুয়াল টু হচ্ছে তোমার 11। দিস ইজ ইউর আনসার। তাহলে দেখো এই ধরনের অঙ্কগুলি করার সময় একটু ক্যালকুলেশন কিন্তু থাকে, এই জিনিসগুলো একটু মাথায় রাখো, তো ক্যালকুলেশনগুলি করা লাগবে তোমার। তাহলে এখানে এত বেশি এত সহ হলে আর এর মান কত, তাহলে আমরা আর এর মান পেয়ে গেলাম কত 11। তাহলে এই ধরনের অঙ্কগুলি আমরা একটু করার চেষ্টা করবো, কারণ এই ধরনের অঙ্কগুলি বারবার আসে। আমরা 3 নম্বর অঙ্কটা খুব একটা বেশি চেঞ্জ করবো না, একটা সিম্পল ছোট একটা কনসেপ্ট এখানে একটু আলোচনা করে ফেলি। তোমাকে এইরকম অঙ্কতে দিতে পারে এত এর বিস্তৃতিতে, একটু মনে পড়লো যে শেষ হতে যদি পদ নির্ণয় বলে, শেষ হতে মনে করো ধরো অষ্টম পদ, শেষ হতে অষ্টম পদ বের করো, ধর এরকম একটা অঙ্ক দিল যে শেষ হতে অষ্টম পদ বের করো, খুবই সিম্পল একটা অঙ্ক। এখন এই ধরনের অঙ্কগুলিতে আমরা বিভিন্ন সময় ক্যালকুলেশন করতে যাব যে কিভাবে, যে অষ্টম পদ মানে t7 প্লাস 1, আমরা যদি t7 প্লাস 1 বের করি এই অঙ্কের ক্ষেত্রে, তাহলে কিন্তু আসলে বের হচ্ছে প্রথম থেকে অষ্টম পদ, আমরা কিন্তু শেষ হতে অষ্টম পদ বের করছি না সেক্ষেত্রে। এখন খেয়াল করে দেখো, এখন অষ্টম পদ যদি চাই তাহলে উল্টা পাশে যদি চিন্তা করো, তাহলে তোমাকে আসলে বের করতে হবে যে ধরো অনেকে এইভাবে চিন্তা করো 19 মাইনাস 8 প্লাস 1 তম পদ, এগুলি এইভাবে উল্টা দিক থেকে হিসাব করে করা যায়। কিন্তু আমি বলবো যে এইভাবে যাবা না, যে শেষ থেকে মাইনাস করার পর করার দরকার নাই। তুমি যে কাজটা করবা যে এই জিনিসটাকেই জাস্ট একটু উল্টায় ফেলবা, যে আমরা এর বিস্তৃতিতে শেষ হতে অষ্টম পদ মানে বা আসলে বোঝায় 3 বাই এক্স প্লাস 2x স্কোয়ার টু দি পাওয়ার 19 এর বিস্তৃতিতে প্রথম হতে আসলে অষ্টম পদ। কারণ দেখো এত এর বিস্তৃতিতে যদি শেষ হতে অষ্টম পদ বের করতে হয়, এটাকে যদি উল্টায় দেই তাহলে আসলে শেষ হতে অষ্টম পদটাই বের হয়ে যাবে, কারণ এইটা জাস্ট উল্টায় দিচ্ছি, উল্টা দিকে মানে পুরো জিনিসটাই আবার ঘুরে আগের মতো হয়ে গেল। তাহলে তোমার এগুলি যেহেতু এটা উল্টানো যেহেতু সহজ, অবশ্যই মাইনাস প্লাস না করে ডিরেক্ট এই জিনিসটা করবা, এটা আগে দিবা এটা পরে দিবা। তাহলে বলতো এত এর বিস্তৃতিতে শেষ হতে অষ্টম পদ কত, তাহলে এত এর বিস্তৃতি না করে তুমি এত এর বিস্তৃতিতে করো, তাহলে কত, এইবার t7 প্লাস 1 এর বিস্তৃতিতে বের করে দাও, তাহলে 19c7 3 বাই এক্স টু দি পাওয়ার 19 মাইনাস 7 এবং 2x স্কোয়ার টু দি পাওয়ার 7। তাহলে এটাই হচ্ছে তোমার এত এর বিস্তৃতিতে শেষ হতে অষ্টম পদ। দেখো অনেকে কিন্তু আবার বলছে ভাই যদি মাইনাস থাকে, তাহলে এখানে মাইনাস থাকলে আর কিছুই না, ধরো এখানে ধরো মাইনাস আছে, সেক্ষেত্রে তোমার এখানে একটা মাইনাস আসবে, তুমি এখানে কি করবে একটা মাইনাস দিয়ে রাখবা, আর তো কিছু চেঞ্জ নেই। তাহলে আমাদের যে কোনো ধরনের অঙ্ক শেষ হতে বললে আমরা জাস্ট এই ভিতরের অংশটুকুটাকেই উল্টায় দিব, তাহলে আমাদের খুব দ্রুত এই ধরনের একটা নৈবিত্তিক আসে অনেক সময়, তাহলে এই ধরনের নৈবিত্তিকগুলো খুব সহজে আনসার করতে পারবো। তাহলে এখন আমরা আরেকটা অঙ্ক দেখি, আরেকটা ভালো অঙ্ক দেখি, 5 নম্বর অঙ্কটি আমরা আরেকটা সেম ধরনের আরেকটা অঙ্ক করে ফেলি।
এবং এই অঙ্কগুলো দেখবা যে বারবার ঘুরে ফিরে একই ধরনের অঙ্ক আসে। এই যেমন এই অঙ্কটি, এটা বুয়েটে, কুয়েটে, রুয়েটে অনেকবার এসছে। এটা 0001 এসছে বুয়েটে। দেখো এই যে অঙ্কটা, দেখো এতের বিস্তৃতি এত এবং এতর সহগ সমান হলে কে এর ধনাত্মক মান বের করো। তো আমরা কে এর মানটা চিন্তা বাদ দিই, প্রথমে আগে এত এবং এতর সহগ চিন্তা করি। খেয়াল করে দেখো এই অঙ্কগুলিতে আমরা জানি যে r+1 তম পদ বের করা ছাড়া আসলে এত এবং এতের সহগ বের করা যাবে না, কারণ এই ক্যালকুলেশন আমরা যেহেতু সহগ নির্ণয় রিলেটেড একটা বড় ধরনের কনসেপ্ট আগেই শিখে ফেলেছি, ওই সিস্টেমে করা যাবে। কিন্তু এই যে একটু উপরে নিচে যেহেতু আছে, আমাদের ক্যালকুলেশন একটু কঠিন মনে হবে। তো এই ধরনের অঙ্কগুলি আমি তোমাদের করানোর একটা স্টাইল দেখিয়ে দিয়েছি যে তাড়াতাড়ি আর এর মানটা তুমি কিভাবে বের করতে পারো। তাহলে দেখো এই অঙ্কের ক্ষেত্রে যে যদি আমরা বলি যে আর এর মানটা কত, যে এত এর সহগ বের করতে চাই, x⁵ এর সহগ বের করতে চাই, তাহলে আমরা কি করেছি, আর এর মান বের করার জন্য দেখো এইটা এবং এইটা গুণ, দ্যাট মিনস 10 × 2 মাইনাস হচ্ছে 10 × 2 মাইনাস এই x এর পাওয়ার, দ্যাট মিনস -5 ডিভাইডেড বাই 2 + 3, তার মানে এইখানে মান আসছে কত, এখানে আসছে এখানে 3, 15 ভাগ 5 মান হচ্ছে 3। তার মানে এত এর বিস্তৃতিতে x⁵ বিদ্যমান কততম পদে, 3 r+1 তম পদে বিদ্যমান, তাহলে আমরা বলবো যে চতুর্থ পদে বিদ্যমান। তার মানে এত এর বিস্তৃতি এত যদি সহগ বের করতে চাই, তাহলে আমরা এই যে 3, এই 3 আর এর মান 3 ব্যবহার করব। তাহলে বলবো তো এত এর বিস্তৃতিতে x⁵ এর সহগ কত, তাহলে আমরা বলবো সহগটা হচ্ছে 10c3। এই যে 10c3 আর এর মান 10c r 2 আমি কিন্তু x এর ক্যালকুলেশনগুলি এখন আর করব না, কারণ x এর ক্যালকুলেশন করা মানে আসলে আমরা x⁵ পাবো, যে জিনিসটা আমরা আমাদের ক্যালকুলেশন দরকার নেই, আমরা যেহেতু সহগ নিয়ে শুধু কাজ করছি। তার মানে উপরে হলো কত 10 - 3 আর ইনটু এইখানে দেখো x³ আমাদের ক্যালকুলেশন দরকার নেই, তার মানে k⁴ আমাদের চলে আসলো 3 ইকুয়াল টু, আমরা বলবো এই পরের অংশটুকু নিয়ে এবার কাজ করি। তাহলে দেখো আমরা ধরে নিলাম যে x⁵ 15 r+1 তম পদে বিদ্যমান। তাহলে এটার ক্ষেত্রে এবার আর এর মান কত, এটার ক্ষেত্রে আর এর মান এখন দেখি আমরা যে 10 × 2 এগুলো যা আছে তাই, তার মানে 10 × 2 মাইনাস, আগে ছিল 5 মাইনাস হয়েছে, এবার 15 মাইনাস হবে, ডিভাইডেড বাই 2 + 3, দ্যাট মিনস আর এর মানটা কত, আর এর মানটা আসতেছে 5/5, মানে দ্যাট মিনস 1। তার মানে এই অঙ্কে মানে এই এর বিস্তৃতিতে r+1 তম পদে যদি আমি বলি যে সেটা কত, তাহলে আমরা দ্বিতীয় পদে x⁵ বিদ্যমান। তাহলে দ্বিতীয় পদে যদি x⁵ বিদ্যমান হয়, তাহলে আমরা সেই পদের সহগ যদি বের করতে চাই, তাহলে x⁵ যুক্ত পদের সহগ কত, x⁵ যুক্ত পদের সহগ হচ্ছে 10c1, কারণ আর এর মান সেক্ষেত্রে 1। আর তার মানে এখানে কত আসতেছে 2 × 10 - 1 এবং k⁴1। তাহলে আমরা এই জিনিসটা পেয়ে গেলাম। তাহলে আমরা বলছি কি এই দুইটা সহগ সমান যদি হয়, তাহলে কে ধনাত্মক মান বের করো। তাহলে আমরা এবার ক্যালকুলেশন করা শুরু করে দিই। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে কি পাবো, 10c3। আমি বারবার বলি এই ক্যালকুলেশনগুলো এইভাবে তাড়াতাড়ি করার চেষ্টা করো, যে 10c3 মানে কি প্রথম তিনটার গুণ, তাহলে 10 × 9 × 8 ডিভাইডেড বাই তত ফ্যাক্টোরিয়াল। 10c3 মানে হচ্ছে 10 × 9 × 8, মানে তিনটার গুণফল বাই ফ্যাক্টোরিয়াল 3। যদি 10p3 বলতো, তাহলে আমরা বলতাম প্রথম তিনটার গুণ, সেই ক্ষেত্রে আর ফ্যাক্টোরিয়াল 3 দিয়ে গুণ করতে হতো না। তার মানে এটা দাঁড়ায় কত, এটা আসতেছে 10 × 9 × 8 ডিভাইডেড বাই 6, আর এখানে কত আসতেছে 2⁷ k³ ইকুয়াল টু 10c1 মানে হচ্ছে শুধু 10, ফ্যাক্টোরিয়াল 1 লেখার কিছু নেই, তার মানে 2⁹ × k। তার মানে আমরা এখানে 10 কেটে যাচ্ছে, আমরা ক্যালকুলেশনগুলো লিখে ফেলি একবারে। তাহলে এখানে 10 কেটে গেল, আর এখানে 2⁷ আর 2² থাকলো, তাহলে এখানে থাকলো, এটা কেটে দিলে আমরা থাকবে শুধু 2², আর 2² মানে এইটাকে যদি আমরা কেটে দেই, তাহলে এখানে থাকবে শুধু 2, সেই 2 দিয়ে যদি a কে কেটে দেই, তাহলে এখানে থাকবে 3, আর এই 3 দিয়ে একে কেটে দিলে এখানে থাকবে 3। তার মানে এখানে থাকতেছে 3k³ ইকুয়াল টু k। তার মানে তুমি এখানে কি পাচ্ছ, যে 3k³ যদি আমি k কমন নেই এই দুইটা থেকে, তাহলে k × 3k² - 1 = 0। তাহলে k এর মান একটা আসতেছে 0, আর এখানে আসতেছে k² = 1/3, দ্যাট মিনস k = ± 1/√3।
তাহলে খেয়াল করো আমার কে এর 3টা মান পেয়েছি, এর মধ্যে আমাকে বলেছে যে ধনাত্মক মানটা বের করো। তাহলে কে এর ধনাত্মক মানটি কত? কে এর মান হচ্ছে 1/√3, ডিরেক্ট ধনাত্মক। যদি অঋণাত্মক বলতো তাহলে আমরা কিন্তু জিরোটাকেও কাউন্ট করা লাগতো। তার মানে এখানে কে ইকুয়াল টু 1/√3, এটাই হচ্ছে তোমার অঙ্কের আনসার। তাহলে খেয়াল রাখবে যে এই ধরনের অঙ্কগুলি কিন্তু বারবার ঘুরে ফিরে একই ধরনের বিভিন্ন ধরনের জিনিস দিয়ে বলবো এত এত সহগ সমান এত মান বের করো, এবং বিভিন্নভাবে এই ধরনের অঙ্কগুলি আসতেই থাকবে। তাহলে আশা করছি এই অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে এই ধরনের অঙ্কগুলি বারবার প্র্যাকটিস করবা। আমরা আরেকটা অঙ্ক খেয়াল করার চেষ্টা করি, একই ধরনের অঙ্ক। জাস্ট খেয়াল রাখবা যে ওই যে সহগ নির্ণয়ের যে কনসেপ্টগুলো শিখছো, বিভিন্ন ধরনের কনসেপ্টগুলো, ওই কনসেপ্টগুলোরই নতুন নতুন ভাবে ব্যবহার আর কি, আর কিছুই না। দেখো এই অঙ্কটাতে কি বলেছে, এত এবং এত এর বিস্তৃতিতে, মানে এটা ইনটু আকারে আছে, এর বিস্তৃতিতে x⁸ এর সহগ যদি 0 হয় তাহলে আমার a/b এর অনুপাত নির্ণয় করতে বলেছে। তাই এটা বিভিন্ন সময় অনেকবার বিভিন্ন ভার্সিটিতে এসেছে। তাহলে খেয়াল করে দেখো, তো আমরা একটু খেয়াল করার চেষ্টা করি যে এই অঙ্কটা যদি আসে তাহলে আমরা আসলে কিভাবে করব। দেখো আমরা প্রথমত এই ধরনের যখন গুণ অবস্থায় থাকবে তখন আমরা আসলে সবচেয়ে ছোটটাকে ঠিকঠাক রেখে দিব আর বাকিটাকে নিয়ে বিশ্লেষণটা করার চেষ্টা করব। তাহলে দেখো এইখানে 1+x আছে, এটাকে নিয়ে আমার আসলে কিচ্ছু করার নেই, কারণ এই সংখ্যাটা আসলে এর বিস্তৃতিতে গুণ হতে থাকবে বারবার। তাহলে আমরা যদি এইটাকে নিয়ে এবার চিন্তা করি, খেয়াল করো আমরা x⁸ এর সহগ চাই। এখন তোমার আসলে একে বিস্তৃতভাবে করার সুযোগ নাই, এত টাইম তুমি পরীক্ষার হলে পাবা না। খুব দ্রুতভাবে চিন্তা করতে হবে যে এত এর বিস্তৃতিতে x⁸ আসলে কখন সৃষ্টি হবে। আমরা জানি যে NCR এই আরটাই হয়ে যায় এই পরের অংশটুকুর পাওয়ার। দেখো তো 12CR a⁴ মাইনাস r মাইনাস bx⁴r। তাহলে এই r এর মান যদি 7 হয় তাহলে x এর সাথে গুণ করে আমি বলতে পারি যে 8x⁸ হয়ে যাচ্ছে। আবার যদি 1 দিয়ে গুণ করি তার মানে এই x এর পাওয়ার হতে হবে 8ই হতে হবে, তাছাড়া x⁸ আসলে হবে না। তার মানে আমার প্রথম পদটা আমরা জানি আসলে কত হতো, a⁴ প্লাস এইভাবে হয়তো 12c1, তারপর তুমি লিখতে হয়তো কত a⁴ মাইনাস 1 মাইনাস bx⁴1। এইভাবে চিন্তা না করে তুমি ডিরেক্ট আগে এইখানে চলে যাও যে আসলে তোমার x⁸ কিভাবে আসতেছে। তার মানে দুইটা, একবার এইখানে x এর পাওয়ার 1 এর কারণে আমি 7 বসাবো, তাহলে আমি যদি x⁸ মিলাতে চাই এই x দিয়ে তাহলে আমাকে আমার r এর মানটা হতে হবে 7। দ্যাট মিন্স আমার আসলে আনসারটা হবে এরকম যে 12 প্লাস 12c7, খেয়াল করি a⁴ মাইনাস 7 এবং মাইনাস bx⁴7। তাহলে খেয়াল করে দেখো তো এইটাকে যদি এবার x দ্বারা গুণ করা হয় তাহলে দেখো এই x⁸ হয়ে গেল, তাহলে x⁸ এর সহগ কতটুকু থাকলো এইটা। এখন খেয়াল করে দেখো আরো একভাবে আমরা দেখছি যে x⁸ আসতে পারে, সেটা কি, যে আমরা যদি 12c8টা বের করি a⁴ মাইনাস 8 ইন্টু মাইনাস bx⁴, তাও কিন্তু এটা x⁸ থেকে যাবে, কারণ এই 1 দিয়ে যখন গুণ হবে তখন কিন্তু এটা x⁸ থেকে যাবে। তার মানে এইটাকেও আমাকে সহগ আকারে চিন্তা করতে হবে, তাহলে এর পরে আসলে আর কোনোভাবেই সহগ আসবে না এবং শেষ পদ কি হবে মাইনাস bx⁴12। খেয়াল করো তাহলে এই দুইটা জায়গা থেকে আমাকে সহগটা এক্সট্রাক্ট করতে হবে। তাহলে দেখো x⁸ যদি কমন নেই তাহলে আসলে দেখো এখানে একটা মাইনাস থেকে যাচ্ছে এবং এখানে কিন্তু কি হয়ে যাচ্ছে, এটা প্লাস হয়ে যাচ্ছে। তার মানে x⁸ যদি কমন নাও তাহলে সহগটা কি দাঁড়ায়, সহগটা দাঁড়ায় এরকম যে 12c8, এটার সামনে কোনো প্রকার মাইনাস নেই, ইন্টু a⁴, এটা কিন্তু মাইনাস, ইন্টু b⁴, মাইনাস সহগগুলি কত বলা আছে, 0 বলা আছে, মাইনাস, তাহলে এটা করি, তাহলে 12c7 a⁴ মাইনাস 7 ইন্টু মাইনাসটা এখানে চলে গেছে মাইনাস b⁴ ইকুয়াল টু হচ্ছে 0। মানে এইটা হচ্ছে তোমার, তুমি যদি x⁸ কমন নাও তাহলে সহগটা আসলে তুমি এই জিনিসটা পাবা। আর তোমাকে বলেছে সহগের মানটা কত, 0। তাহলে আমি সহগের মানটা কত আমি এখান থেকে বের করে নিচ্ছি যে এটার মান হচ্ছে 0। তাহলে খেয়াল করো এবার, তাহলে আমি এইখান থেকে ক্যালকুলেশন কি বের করতে পারলাম, 12c8 ইন্টু আমরা বলতে পারি a⁴, b⁴ ইকুয়াল টু 12c7 a⁵ b⁵7। তাহলে খেয়াল করো আমরা ক্যালকুলেশন করতেছি ফ্যাক্টরিয়াল 12, ফ্যাক্টরিয়াল 8, ফ্যাক্টরিয়াল 4, আর এখানে আসছে কত দেখো
a টু দি পাওয়ার 5 a টু দি 4, তাহলে এটা এই পাশে থাকবে আর বিটা এই পাশে থাকবে। তার মানে এখানে b ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল 12 ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল 7 ফ্যাক্টরিয়াল 5, a থাকবে এই পাশে, কারণ a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 5 আছে এখানে, তাহলে এখানে a থাকছে এটা গিয়ে। তাহলে খেয়াল করে দেখো আমার a বাই b দরকার, দেখো 12 কেটে যায়, আর এইখানে দেখো এইটার সাথে যদি এইটা কাটো তাহলে আমার খেয়াল রাখবো এখানে একটা 8 থেকে যাচ্ছে, 8 ইন্টু 7 ফ্যাক্টরিয়াল। আমরা কাটাকাটিগুলো দেখাবো না পরীক্ষার খাতায়, জাস্ট মুখে মুখে তোমাদের বোঝানোর জন্য করতেছি এটা, খেয়াল করো। তারপরে এটা দিয়ে এটাকে কাটলে একটা 5 এখানে থেকে যাবে। তার মানে আমি যদি বলি তাহলে কি থাকছে যে b বাই 8 ইকুয়াল টু থাকছে a বাই 5। তার মানে আমি যদি a বাই b চাই তাহলে আমি পাবো কি a বাই b ইকুয়াল টু হচ্ছে 5/8। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি ফাইনালি এই জিনিসটা পেয়ে যাচ্ছ। Get your best tutor in a smart way. Download Baidu Academy app.